আমেরিকার রাষ্ট্রপতি একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশ নিতে আকাশপথে যাত্রা শুরু করেন, কিন্তু অপ্রত্যাশিতভাবে ঘটে যায় এক মারাত্মক দুর্ঘটনা। তার প্লেন ক্র্যাশ করে। কোনো মতে প্রাণে বেঁচে যায় রাষ্ট্রপতি, কিন্তু আসল বিপদ শুরু হয় তখন যখন সে জানতে পারে যে এটা মোটেও দুর্ঘটনা ছিল না, সবকিছু ছিল সাজানো। কিছু মানুষ তাকে খুন করার জন্য পরিকল্পনা করেছিল এবং এখন তার পিছনে লেগে আছে। কিন্তু কেন, কে বা কারা এর সাথে জড়িত? তো আজকে আমরা এমনই একটি মুভি নিয়ে এসেছি যার নাম দ্য বিগ গেম। তাহলে আজাইরা ইন্ট্রো বাদ দিয়ে চলো যাই সিনেমায়। সিনেমার শুরুতে আমরা একটা ছোট্ট ছেলে এবং তার বাবাকে দেখতে পাই। এই ছেলেটির নাম অস্কর আর তার বাবার নাম টাপিও। টাপিও তার ছেলেকে নিয়ে একটা পুরনো বাড়িতে যায় এবং সেখানে তাদের সামনে অনেকগুলো ছবি টানানো ছিল। টাপিও তার ছেলেকে জিজ্ঞেস করে, তুমি কি এদের কাউকে চেনো? তখন অস্কর একটা ছবির দিকে ইশারা করে বলে, হ্যাঁ, এটা তোমার ছবি। টাপিও তখন বলে, আমাদের ফ্যামিলির প্রথা অনুযায়ী 13 বছর হলেই সব ছেলেকে একটা কঠিন পরীক্ষা দিতে হয়। সেটা হলো 13তম জন্মদিনে তাকে জঙ্গলে গিয়ে একটি শিকার করে আনতে হয়, তা সম্পূর্ণ একা। টাপিও আরো বলে, আমার যখন 13 বছর হয়েছিল তখন আমি শিকারটা করেছিলাম আর এই ছবিটা তখনই তোলা হয়েছিল। আর ঠিক তেমনি এখানে আমার বাবা, তাদের বাবা এবং আমার পূর্বপুরুষের সবার প্রথম শিকারের ছবি টানানো আছে। আর তাই আমি চাই তুমি আমার পূর্বপুরুষের মতো একজন সাহসী শিকারী হও। এরপরে দেখা যায় টাপিও তার ছেলেকে নিয়ে একটি গাড়িতে করে জঙ্গলের দিকে যেতে শুরু করে। টাপিও তার ছেলেকে একটা ম্যাপ দেয় আর সেখানে ম্যাপের মধ্যে একটা জায়গা লাল চিহ্ন আঁকা ছিল। টাপিও বলে, এটাই তোমার শিকারের জায়গা। টাপিওর সাথে তার সম্প্রদায়ের আরো কিছু লোক ছিল আর কিছুক্ষণ পর তারা একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছালে সবাই মিলে সেখানে ক্যাম্প করার সিদ্ধান্ত নেয়। আর তখন তাদের মধ্যে সবথেকে বয়স্ক লোকটা উপরের দিকে গুলি ছুড়ে সবাইকে আকর্ষণ করে বলে, এখন থেকে তাদের শিকারের সময় শুরু হয়েছে। আর ওই বৃদ্ধ লোকটা আরো বলে, আজ আমাদের সাথে এখানে টাপিওর ছেলে অস্করও এসেছে পরীক্ষা দিতে, কিন্তু বাকি সবার মতো তাকেও কঠিন পরীক্ষা দিতে হবে। কিন্তু অস্কর যখন সবার সামনে ধনুক টেনে দেখাতে গেল, আসলে সে সেটা সঠিকভাবে করতে পারছিল না। তাই সেখানে থাকা টাপিওর বন্ধুরা তাকে বলে, তোমার ছেলে হয়তো এখনো প্রস্তুত না, তাই তাকে বাড়িতে রেখে এসো। কিন্তু টাপিও বলে, আমি আমার ছেলের বয়সী থাকতে প্রথম শিকার করেছি, সবাই বলেছিল আমি প্রস্তুত না, কিন্তু আজকে দেখো আমি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো শিকারী। টাপিওর কথা শুনে তখন বাকিরা অস্করকে এই পরীক্ষা দেওয়ার অনুমতি দেয়। এরপর অস্কর একটা গাড়ি নিয়ে সেখান থেকে তার শিকারের উদ্দেশ্যে রওনা হয়। এরপর আমরা মরিস নামের একজন লোককে দেখতে পাই। মরিস তখন শেভ করছিল। তারপর সে নিজের বুকের উপর থাকা একটা ক্ষতচিহ্নের দিকে তাকিয়ে একটা বুলেট প্রুফ জ্যাকেট পরে নেয়। যখন সে বাইরে আসে তখন দেখা যায় সে একটা বিমানের ভিতরে ছিল। আসলে মরিস আমেরিকার প্রেসিডেন্টের সিকিউরিটি হেড ছিল। প্রেসিডেন্ট আজকে একটা বিশেষ মিটিং এ যাচ্ছে আর তাই তাকে সুরক্ষা দেওয়ার জন্য মরিসও তার সাথে যাচ্ছে। তাদের বিমানের পাশে আরো 2টি ফাইটার প্লেন ছিল যারা প্রেসিডেন্টের বিমানকে সুরক্ষা দিচ্ছিল। ওয়াশরুম থেকে বের হয়ে মরিস সোজা প্রেসিডেন্টের কাছে চলে আসে আর তাকে জানায়, কিছুক্ষণের মধ্যেই আমরা ফিনল্যান্ড ল্যান্ড করব। মূলত আজকে সেখানে একটি প্রেস কনফারেন্স ছিল যেখানে আমেরিকার প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। অন্যদিকে তখন জঙ্গলের মধ্যে অস্কর তার ধনুক দিয়ে শিকার করার প্র্যাকটিস চালাচ্ছিল, কিন্তু আসলে সে ওইভাবে প্রস্তুত ছিল না। আর তখন দেখা যায় জঙ্গলের উপর দিয়ে একটি হেলিকপ্টার যাচ্ছে। এই হেলিকপ্টারের ভেতরে বেশ কিছু প্যাসেঞ্জারের সাথে একজন গাইডও ছিল। হেলিকপ্টারটা একটা ফাঁকা জায়গায় ল্যান্ড করা হয়। তখন তাদের দলের লিডার, যার নাম হাজার, সে গাইডকে বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে। গাইডও সবকিছুর উত্তর দেয়, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় বাকি লোকেরা একটা ব্রিফকেস নামিয়ে আনে। সেটা খোলার পরে দেখা যায় তার ভিতরে একটি মিসাইল রাখা ছিল। এটা দেখে গাইড বুঝতে পারে আসলে এই লোকগুলো নিশ্চয়ই কোনো টেরোরিস্ট সংগঠনের সাথে যুক্ত বা বেআইনি কিছু একটা করার প্ল্যান করছে। তাই সে ভয়ে সেখান থেকে পালানোর জন্য দৌড়াতে থাকে। তখন হাজার তার লোকদের কাছ থেকে একটা মিসাইল নিয়ে গাইডকে লক্ষ্য করে ছুড়ে মারে আর তাদের সামনে বিশাল একটা বিস্ফোরণ ঘটে এবং যার ফলে গাইডের মৃত্যু হয়। মূলত হাজার তার বানানো মিসাইল টেস্ট করার জন্য এখানে এসেছিল। অন্যদিকে বিমানের মধ্যে মরিস হঠাৎ করে জানতে পারে তাদের বিমানকে কেউ মিসাইল টার্গেট করেছে আর তাই সে তার সাথে থাকা বিমানের লোকজনকে জানিয়ে দেয় প্রেসিডেন্টকে এক্ষুনি সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে। আর তাই নির্দেশ অনুযায়ী সেখানে থাকা প্রত্যেকটি গার্ড প্রেসিডেন্টকে একটি সুরক্ষিত এসকেপ পডের মধ্যে নিয়ে আসে। সবকিছু এত তাড়াতাড়ি হচ্ছিল যে সে জুতো পরারও সময় পায়নি। মরিস প্রেসিডেন্টকে বলে, ভয়ের কিছু নেই, আমি আপনার সাথে নিচে দেখা করছি। এটা বলে সে পডের দরজা আটকে দেয় এবং সেটা বিমান থেকে নিচে ফেলে দেয়। আর সেই সাথে এক এক করে বিমানে থাকা সব গার্ড এসকেপ পডকে লক্ষ্য করে নিচে লাফ দেয়। কিন্তু তখনই সেখানে থাকা একজন গার্ড লক্ষ্য করে এর আগে যারা লাফ দিয়েছে তাদের কারোরই প্যারাশুট খুলছে না। আর যখন সে এটা মরিসকে জানায় তখন মরিস অদ্ভুতভাবে তাকে বন্দুক দিয়ে গুলি করে দেয় এবং সে নিজেও নিচে লাফিয়ে পড়ে। মরিস লাফিয়ে পড়ার সাথে সাথে
নিচ থেকে অনেকগুলো মিসাইল এসে বিমানটাকে ধ্বংস করে দেয়, আর বিমানের ধ্বংস অবশেষগুলো আকাশ থেকে জঙ্গলে পড়তে শুরু করে। এদিকে অস্কর নিচে তার শিকার খুঁজে বেড়াচ্ছিল, আর তখন উপর থেকে বিশাল একটা বিমানের ধ্বংসাবশেষ ঠিক তার দিকেই ছুটে আসছে। কিন্তু ভাগ্য ভালো থাকায় অস্কর অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। অন্যদিকে তখন ওয়াশিংটন ডিসি হেডকোয়ার্টারে থাকা প্রত্যেকটা অফিসার জানতে পারে প্রেসিডেন্টের বিমানে হামলা হয়েছে, কিন্তু প্রেসিডেন্টকে সুরক্ষিতভাবে জঙ্গলে ল্যান্ড করা হয়েছে, কিন্তু তারা জানে না প্রেসিডেন্ট কোথায় আছে। আর তখন সেখানে থাকা ভাইস প্রেসিডেন্ট ওই রুমে থাকা একজন স্পেশাল এজেন্টের কথা বলে, যার নাম হাবার্ড। আসলে হাবার্ড একসময় সিআইএ এর এজেন্ট ছিল, কিন্তু বর্তমানে সে প্রেসিডেন্টের সুরক্ষায় কাজ করে। হাবার্ড ভাইস প্রেসিডেন্টকে বোঝানোর চেষ্টা করে এটা খুবই সিরিয়াস ব্যাপার, কারণ নিশ্চয়ই এর মধ্যে কোনো টেরোরিস্টের হাত আছে, কিন্তু ভাইস প্রেসিডেন্ট তার কথা কিছুতেই কানে নিতে চাচ্ছিল না। সে বারবার বলতে থাকে কিছু একটা হলেই তোমরা টেরোরিস্টের উপর দোষ চাপিয়ে দাও, এটা তো বিমানের কোনো যান্ত্রিক ত্রুটিও হতে পারে। তখন হাবার্ড বলে যদি যান্ত্রিক ত্রুটি থাকতো তাহলে যে কোনো বিমানের একটিতে সমস্যা হতে পারত, কিন্তু 3টি বিমান একসাথে যান্ত্রিক ত্রুটি হওয়া সম্ভব নয়। তাই হাবার্ড বলে আমাদের এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত যে কোনোভাবেই হোক প্রেসিডেন্টকে ফিরিয়ে আনার। তখন আমরা দেখতে পাই জঙ্গলের মধ্যে মরিসের প্যারাশুট আটকে ছিল। সে কোনোভাবে নিজেকে মুক্ত করে সেখান থেকে নিচে নামে, আর জঙ্গলের ভেতরে নেমে সে সবার আগে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু জঙ্গলের ভেতরে সে যোগাযোগ করতে পারছিল না। এদিকে জঙ্গলের অন্য প্রান্তে অস্কর একটা বক্সের মতো কিছু দেখে ভয় পেয়ে যায়। সে ভয়ে ভয়ে এগিয়ে আসলে দেখতে পায় এটা ছিল আসলে প্রেসিডেন্টের এসকেপ পড। সে ভেবেছিল এটা হয়তো কোনো এলিয়ানের স্পেসশিপ। সে ভালোভাবে দেখার জন্য কাছে গেলে প্রেসিডেন্ট তাকে জানলা থেকে একটা কোড লিখে ইশারায় গেটটা খুলতে বলে, আর অস্কর প্রেসিডেন্টের দেওয়া কোড দিয়ে পরের দরজা খুলে দেয়। প্রেসিডেন্টকে দেখে অস্কর ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। প্রেসিডেন্ট বাইরে বেরিয়ে আসলে পাশাপাশি কাউকে দেখতে পাচ্ছিল না। হঠাৎ করে তার সামনে একটা খেলনা টেলিফোন ছুঁড়ে মারা হয়। অস্কর এখনো বিশ্বাস করতে পারছিল না এটা আসলে কোনো মানুষ হতে পারে। সে ভেবেছিল এটা হয়তোবা অন্য কোনো গ্রহের প্রাণী। যেহেতু সে একটা গ্রামে থাকে তাই আমেরিকার প্রেসিডেন্টকেও সে সঠিকভাবে চিনে না। কিছুক্ষণ পর অস্কর প্রেসিডেন্টের দিক ধনুক তাক করে আর তাকে জিজ্ঞেস করে সত্যি করে বলো তুমি কোন গ্রহ থেকে এসেছো। প্রেসিডেন্ট তখন তার আসল পরিচয় দেয়, কিন্তু অস্কর তার কথা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। তখন বাধ্য হয়ে প্রেসিডেন্ট তার পাসপোর্টটা অস্করের দিক ছুঁড়ে মারে। অস্কর তখন পাসপোর্টটা হাতে নিয়ে সেটাকে মন দিয়ে দেখে, পরে বুঝতে পারে প্রেসিডেন্ট সত্য কথাই বলছে। অন্যদিকে তখন কন্ট্রোল রুমে ভাইস প্রেসিডেন্ট এবং বাকি সিকিউরিটি অফিসার যারা আছে তারা প্রেসিডেন্টকে রক্ষা করার জন্য এসকেপটার লোকেশন বের করে ফেলে, আর সেখানে একটা রেস্কিউ টিম পাঠিয়ে দেয়। আর তখন দেখা যায় সেই জঙ্গলের পাশেই একটা কৃষক হঠাৎ করে বিপ বিপ শব্দ শুনে তার বাড়ি থেকে বের হয়ে আসলে সে ভয়ে চারিপাশটা দেখতে থাকে, আর সেখানেই সে একটা ইলেকট্রনিক্স ডিভাইস খুঁজে পায়। আসলে এটা ছিল ট্র্যাকিং ডিভাইস। বিমান ধ্বংস হওয়ার পর সেটা উড়ে এসে এই কৃষকের বাড়িতে পড়েছিল, আর তাই কন্ট্রোল রুম থেকে পাঠানো রেস্কিউ টিম সেই কৃষকের বাড়ির উপরে চলে আসে। তখন ভাইস প্রেসিডেন্ট অনেক চিন্তায় পড়ে যায়, কারণ প্রেসিডেন্টকে রক্ষা করার একমাত্র পথটাও বন্ধ হয়ে গেছে। এদিকে তখন মরিসকে দেখা যায় সে টেরোরিস্ট সংগঠনের সাথে প্রেসিডেন্টের এসকেপ পডের কাছে আসে, আর এর থেকে বোঝা যায় আসলে সবকিছু মরিসেরই প্ল্যান ছিল। সে প্রেসিডেন্টকে এখানে এনে মেরে ফেলতে চেয়েছে, কিন্তু এসকেপ পড খোলার পর তারা সবাই দেখে ভেতরে প্রেসিডেন্ট নেই। তখন মরিস খেয়াল করে এসকেপ পডের বাইরে মাটিতে জুতার ছাপ, কিন্তু সেটা প্রেসিডেন্টের জুতা না। আর তখনই সে বুঝতে পারে এখানে আর কেউ ছিল যে প্রেসিডেন্টকে সাহায্য করেছে। আর তখন মরিস সাথে সাথেই সেখানে থাকা 2জন গার্ডকে গুলি করে মেরে ফেলে, কারণ তাদের কাজ ছিল প্রেসিডেন্ট জঙ্গলে নামার সাথে সাথেই এখানে এসে সেটা পাহারা দেওয়া, কিন্তু তারা তাদের কাজ ঠিকভাবে করতে পারেনি। এরপর মরিস এই টেরোরিস্ট টিমের হেড যার নাম হেজার তাকে বলে যত দ্রুত সম্ভব প্রেসিডেন্টকে খুঁজে বের করো এবং তাকে শেষ করো, না হলে আমরা সবাই ফেঁসে যাব, কারণ কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল রুম থেকে আরো সার্চ টিম পাঠানো হবে। অন্যদিকে তখন অস্কর প্রেসিডেন্টকে বলে আমি একজন শিকারী, তাই তুমি যতক্ষণ আমার সাথে আছো তোমার কোনো ভয় নেই। প্রেসিডেন্ট এই জঙ্গলে কিছুই চিনত না, আর তাই বাধ্য হয়ে তাকে এই ছোট্ট বাচ্চার কথা সবকিছু শুনতে হচ্ছে। এরপর অস্কর তার গাড়ি নিয়ে একটা উঁচু পাহাড়ের উপর চলে আসে, আর সেখানে এসে আগুন জ্বালায়। আর তখন প্রেসিডেন্ট অস্করকে জিজ্ঞেস করে তার ম্যাপের মধ্যে লাল চিহ্ন জায়গাটিতে আসলে কি আছে। অস্কর তাকে জানায় যে লাল চিহ্নিত জায়গাটি আছে সেখানে শিকার পাওয়া যাবে, কিন্তু প্রেসিডেন্ট কিছুতেই বুঝতে পারছিল না এত ছোট একটা বাচ্চা শিকার করার জন্য কেন এত অস্থির হয়ে আছে। অস্কর বলে আমাদের গ্রামের নিয়ম অনুযায়ী কোনো ছেলে
সুপুরুষ হওয়ার জন্য তাকে স্বীকার করতে হয়, আর তার প্রথম স্বীকার তাকে নিজে নিজেই করতে হয়, আর এই জন্য সে স্বীকার করতে যাচ্ছে। প্রেসিডেন্ট অস্করের কথা শুনে বুঝতে পারে এই বাচ্চা ছোট হলেও তার সাহস অনেক, আর এরপর তারা দুজনে মন খুলে বেশ কিছুক্ষণ কথা বলে। পরদিন সকালে প্রেসিডেন্টের ঘুম ভাঙে কোনো এক ভয়ানক শব্দ। মনে হচ্ছিল তার কানের পাশেই একটা ভাল্লুক চিৎকার করছে, কিন্তু ঘুম থেকে উঠে প্রেসিডেন্ট দেখে আসলে এই শব্দটা অস্কর করছিল। তারপর অস্কর তাকে বলে এখন আমাদের স্বীকার করতে হবে, আর তারা দুজন অস্করের বাবার চিহ্নিত জায়গার দিকে যেতে শুরু করে। অন্যদিকে মরিস আর তার সহকারীরা সারা রাত ধরে প্রেসিডেন্টকে খুঁজে জঙ্গলের মধ্যে যখন পাচ্ছিল না, তখন তাদের কানে অস্করের শব্দ আসে, আর তারা সেদিকে যেতে শুরু করে এবং দেখে সেখানে ধোঁয়া উঠছিল। এটা ছিল অস্করদের জ্বালানো আগুনের ধোঁয়া। এটা দেখে মরিস বুঝতে পারে প্রেসিডেন্ট কোথায় আছে। এদিকে অস্কর আর প্রেসিডেন্ট যখন তাদের ম্যাপের লাল চিহ্নিত জায়গায় চলে আসে, সেখানে অস্কর একটা ফ্রিজ দেখতে পায়, আর অবাক হয়ে সে যখন ফ্রিজের কাছে গিয়ে দেখে ভেতরে একটা হরিণের মাথা পড়ে আছে, আর সেই হরিণের মাথায় তীরে একটা কাগজ গাঁথা। সেটা ছিল একটা চিঠি। অস্কর চিঠিটা খুললে দেখতে পায় সেখানে লেখা হ্যাপি বার্থডে। আসলে এই লেখাটা তার বাবার ছিল। অস্করকে জন্মদিন উপলক্ষে তার বাবা তাকে প্রথম শিকার উপহার দিয়েছিল। এটা দেখে অস্কর অবাক হয়ে যায়। আর ঠিক তখনই প্রেসিডেন্ট পাহাড়ের চূড়ায় বিমানে থাকা তার একজন সিকিউরিটি অফিসারকে মৃত অবস্থায় দেখতে পায়। আসলে তারা বিমান থেকে ঝাঁপ দিয়েছিল ঠিকই, কিন্তু তাদের প্যারাশুট খোলেনি, তার জন্য তারা নিচে পড়েই মারা গেছে। প্রেসিডেন্ট যখন এই বিষয়টা খেয়াল করে সেখানে আরো কয়েকজন অফিসার পড়ে আছে এবং তাদের কারো প্যারাশুটই খোলেনি। সে দেখতে পায় প্রত্যেকটা প্যারাশুটে টাই বাঁধা ছিল। তখন সে বুঝতে পারে আসলে এটা ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটিয়েছে। তারপরে সে শব্দ শুনে লুকিয়ে নিচের দিকে তাকালে মরিস ও তার সাথীদের দেখতে পায়। তখন আর প্রেসিডেন্টের বুঝতে বাকি থাকে না আসলে সবকিছুর পিছনে মরিসই রয়েছে। তাই সে দ্রুত দৌড়ে আবারও অস্কারের কাছে যায়, কিন্তু সেখানে এসে দেখে অস্কার মন খারাপ করে বসে আছে, কারণ অস্কারের বাবা তার জন্য এই শিকারটা করে রেখে গিয়েছে। তার মানে তার বাবা হয়তো অস্কারের উপর ভরসা ছিল না, তাই সে একটা শিকার করে এখানে রেখে গিয়েছে। কিন্তু প্রেসিডেন্ট তাকে বোঝায় তোমার মন খারাপ করার কোনো দরকার নেই, তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে, সেই জন্য এটা করেছে, আর এই বয়সে তোমাকে নিজের প্রমাণ করার কিছুই নেই, তুমি জীবনে অনেক সুযোগ পাবে, তাই এখন মন খারাপ করো না, তুমি দ্রুত এখান থেকে চলে যাও। কিন্তু অস্কর এখান থেকে যেতে চাচ্ছিল না। প্রেসিডেন্ট তখন তাকে বোঝায় কিছু খারাপ মানুষ আমার পেছনে পড়েছে, আর তুমি যদি এখানে থাকো, যদি না চলে যাও, তাহলে আমাদের দুজনেরই বিপদ হবে। কিন্তু অস্কর তারপরও প্রেসিডেন্টকে একা রেখে সেখান থেকে যেতে চায় না। তাদের মধ্যে যখন এইসব কথা নিয়ে আলোচনা হচ্ছিল, ততক্ষণে মরিস সেখানে চলে আসে, আর মরিসকে দেখে অস্কর তার ধনুকটা তাক করে বসে, কিন্তু তাতে কোনো বিশেষ লাভ হয় না, কারণ অস্করের তীরটা কিছু দূর সামনে গিয়েই মুখ থুবড়ে পড়ে যায়। এরপর মরিস আর প্রেসিডেন্টের মধ্যে বেশ কিছুক্ষণ লড়াই হয়। তখন প্রেসিডেন্ট চিৎকার করে অস্কারকে সেখান থেকে চলে যেতে বলে। অস্কর প্রেসিডেন্টের কথা মতো সেখান থেকে দূরে চলে যায়। তখন সেই টেরোরিস্ট গ্রুপের লিডার হেজার্ড তার লোকজন নিয়ে সেখানে চলে আসে। ততক্ষণে কন্ট্রোল রুম থেকে স্যাটেলাইট ক্যামেরার মাধ্যমে প্রেসিডেন্টের লোকেশন ট্র্যাক করে ফেলে। জঙ্গলের ভিতরে হেজার্ড ঠিক করে তারা প্রেসিডেন্টকে এখান থেকে জীবিত নিয়ে যাবে, আর তাই তখন তারা প্রেসিডেন্টকে বন্দুকের ভয় দেখিয়ে সেখানে থাকা ফ্রিজারের ভিতরে ঢুকতে বাধ্য করে। অস্কর তখন কিছুটা দূরে থেকে গিয়ে সবকিছু দেখছিল। হঠাৎ করে তার মনে পড়ে সে প্রেসিডেন্টকে কথা দিয়েছিল যতক্ষণ সে তার সাথে আছে সে সুরক্ষিত, তাই সে তার কথা রাখার সিদ্ধান্ত নেয়। আর মরিসরা যখন প্রেসিডেন্টকে ফ্রিজে ঢুকিয়ে হেলিকপ্টারে বেঁধে নিয়ে যাওয়ার চেষ্টা করে, অস্কর তখন লাফ দিয়ে ফ্রিজের উপরে পড়ে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারে থাকা মরিস অস্করকে দেখে ফেলে। তাই অস্করের থেকে পিছু ছাড়াতে পাইলটকে বলে ফ্রিজটা জঙ্গলের মধ্যে নিয়ে যেতে, যাতে অস্কর গাছের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। আর সত্যি সত্যি একটা সময় অস্কর জঙ্গলের মধ্যে পড়ে যায়, কিন্তু তারপরেও সে প্রেসিডেন্টের পিছু পিছু দৌড়াতে থাকে। মরিস তখন উপর থেকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু এতেও অস্কর ভয় পায় না। অস্কর ভয় না পেয়ে আবার লাফ দিয়ে ফ্রিজের উপরে উঠে আসে। অস্কর এবার আর দেরি না করে তার কাছে থাকা ছুরি দিয়ে ফ্রিজের রশি কেটে দেয়, ফলে প্রেসিডেন্ট ও অস্কর দুজনেই নিচে পড়ে যায়। এটা দেখে মরিস আবারও উপর থেকে গুলি করতে শুরু করে, আর তখন গুলির হাত থেকে বাঁচার জন্য অস্কর এবং প্রেসিডেন্ট ফ্রিজের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু তখন মরিসও নিচে আসছিল, তাই অস্কর নিজের শরীরের ওজনকে কাজে লাগিয়ে ফ্রিজটাকে পাহাড়ের উপর থেকে নিচে গড়িয়ে ফেলে দেয়, আর এটা বেশ কিছুদূর গড়িয়ে একটা ঝর্ণার পানিতে পড়ে, তারপর ভাসতে ভাসতে নদীতে চলে আসে। কিন্তু ভেতরে থাকা অস্কর আর প্রেসিডেন্ট দুইজনই আহত হয়ে পড়ে। ফ্রিজটা
নদীতে চলে আসলে অস্কার আর প্রেসিডেন্ট ফ্রিজ থেকে বের হয়ে আসে আর তখন খেয়াল করে তারা যেখানে ভেসে আসে ঠিক সেখানেই প্রেসিডেন্টের বিধ্বস্ত বিমানটা পড়ে আছে। মরিস আর বাকিদের হাত থেকে বাঁচতে প্রেসিডেন্ট ঠিক করে তারা বিমানের ভেতরে গিয়ে লুকাবে। তাই তারা ফ্রিজ থেকে পানিতে ডুব দিয়ে বিমানের ভেতরে যেতে শুরু করে। আর তখন কন্ট্রোল রুমে ভাইস প্রেসিডেন্ট খেয়াল করে তাদের একজন অফিসার ফ্রেড তখন ফোনে কাউকে মেসেজ করছিল। আসলে অফিসারটা হ্যাজারের সাথে যোগাযোগ করছিল আর সে হ্যাজারকে প্রেসিডেন্টের লোকেশন দিয়ে মেরে ফেলতে বলেছে। অস্কার আর প্রেসিডেন্ট যখন বিমানের ভেতরে চলে আসে সেখানে দেখে চারপাশে বিমান ক্রুদের মৃত্যুদেহ পড়ে আছে আর ঠিক করে রেস্কিউ টিম আসার আগ পর্যন্ত তারা এখানেই লুকিয়ে থাকবে। কিন্তু তাদের প্ল্যান বেশিক্ষণ টেকে না, কারণ কিছুক্ষণের মধ্যে বিমানের ছাদ ভেঙে হ্যাজার সেখানে চলে আসে। এবার হ্যাজার তার কাছ থেকে একটা বোম বের করে সেখানে চালু করে দেয়, কারণ এর আগে তাদের প্ল্যান ছিল প্রেসিডেন্টকে জীবিত নিয়ে যাবে। যেহেতু উপর থেকে আদেশ এসেছে তাকে মেরে ফেলতে হবে, তাই সে বোমা ফিট করে যখন উপরে উঠতে যাবে তখন উপর থেকে মরিস হেলিকপ্টারের রশি খুলে নিচে ফেলে দেয়। আর এটা দেখে প্রেসিডেন্ট হ্যাজারকে নিয়ে একটু মজা করে। প্রেসিডেন্ট বলে, আমি জানি যখন কেউ ধোকা দেয় অনুভূতিটা কেমন লাগে। কিন্তু এতে হ্যাজার রেগে গিয়ে প্রেসিডেন্টের উপর হামলা করে। প্রেসিডেন্ট কোনোভাবে নিজেকে বাঁচাচ্ছিল। হ্যাজার তখন প্রেসিডেন্টকে প্রায় মেরেই ফেলতেছিল। অস্কার তখন একটা সিলিন্ডার দিয়ে হ্যাজারের মাথায় বাড়ি মারে আর হ্যাজার সেখানে পড়ে যায়। আর হ্যাজার তখন সেখানে পড়ে থাকা একটি বন্দুক তুলে নেয় আর সেটা দিয়ে প্রেসিডেন্টকে গুলি করতে যাবে। তখন প্রেসিডেন্ট পা দিয়ে তাকে আঘাত করে বন্দুকটা কেড়ে নেয়। আর এবার প্রেসিডেন্ট দেরি না করে বন্দুকের সবগুলো গুলি হ্যাজার্ডের বুকে গেঁথে দেয়। হেলিকপ্টার থেকে তখন মরিস অনবরত গুলি চালাচ্ছিল যাতে প্রেসিডেন্ট সেখান থেকে বের হতে না পারে। তখন প্রেসিডেন্টের মাথায় একটা বুদ্ধি আসে, সে অস্কারকে নিয়ে পাইলট সিটে গিয়ে বসে। আসলে এটা ছিল অত্যাধুনিক বিমান, যার কারণে পাইলটের সিট দুর্ঘটনার সময় ইনজেক্ট করার সুবিধা ছিল। তাই দেরি না করে প্রেসিডেন্ট আর অস্কার সিট রিজেক্ট করে দেয়। সাথে সাথেই তাদের সিটগুলো উপরে চলে আসে। এটা দেখে মরিস কিছুক্ষণের জন্য থমকে যায় আর তখনই এই সুযোগে অস্কার তার ধনিক দিয়ে মরিসের দিকে একটি তীর ছুঁড়ে মারে। কিন্তু অস্কার ছোট্ট মানুষ হওয়ার কারণে তার তীর তেমন কোনো জোরে লাগে না। তীরটা গিয়ে মরিসের বুকে হালকা ধাক্কা দেয়। মরিস মনে করে তার কিছুই হয়নি, কিন্তু আসলে কিছুদিন আগে তার বুকে পেসমেকার বসানো হয়েছিল আর তাতেই হঠাৎ করে প্রচণ্ড ব্যথা অনুভব হয়। ফলে মরিস ব্যালেন্স হারিয়ে নিচে পড়তে শুরু করে এবং হেলিকপ্টারের দিক গুলি করতে থাকে। সেই মুহূর্তে নিচে থাকা বোমটিও বিস্ফোরিত হয়। অস্কারের বাবা টোপিও অনেকক্ষণ ধরে তার ছেলের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ করে সে দেখতে পায় আকাশ থেকে বৃষ্টি পড়ছে এবং বৃষ্টির সাথে সাথে বিশাল মাছও উপড়ে পড়ছে। আসলে বোমা বিস্ফোরণের কারণে নদীর সব পানি চারিদিকে ছড়িয়ে পড়েছিল আর সেই সাথে মাছগুলো। আর তখন উপর থেকে প্যারাশুটে করে রেস্কিউ টিম সেখানে চলে আসে। তারা এসেই টোপিওদের অ্যারেস্ট করে, কারণ তারা ভেবেছিল তারা টেরোরিস্ট। আর তখন কন্ট্রোল রুমের সব অফিসাররা ভেবেই নিয়েছিল এই বোমা বিস্ফোরণের পর প্রেসিডেন্ট বেঁচে থাকবে না, তার বেঁচে থাকা অসম্ভব। তাই তারা ভাইস প্রেসিডেন্টকে দায়িত্ব বুঝে নিতে বলেন। কিন্তু তখনই হঠাৎ করে টোপিও আর তার সাথীরা খেয়াল করে আকাশ থেকে দুটো প্যারাশুট অদ্ভুতভাবে তাদের সামনে এসে পড়ে আর সেখান থেকে অস্কার বের হয়ে আসে আর তার সাথে বেরিয়ে আসে আমেরিকার প্রেসিডেন্ট। ছেলেকে দেখে টোপিও ছুটে তার কাছে আসে আর অস্কার এবার প্রেসিডেন্টের সাথে তার বাবার পরিচয় করিয়ে দেয়। প্রেসিডেন্ট টোপিওকে বলে, আমি জানি না তোমার ছেলে কত ভালো শিকারী, কিন্তু আমি এটা বলতে পারি তোমার ছেলে অনেক সাহসী। আজকে আমি তার জন্যই বেঁচে আছি, সে যদি না থাকতো তাহলে আমি মরে যেতাম। প্রেসিডেন্ট রেস্কিউ টিমের অফিসারদের বলে টোপিও ও তার সাথীদের ছেড়ে দিতে। আমেরিকার কন্ট্রোল রুমে সবাই যখন জানতে পারে প্রেসিডেন্ট এখনো বেঁচে আছে তখন সবাই খুশিতে আত্মহারা হয়ে যায়। কিন্তু সেখানে থাকা দুজন খুশি হতে পারছিল না, তারা হলো ভাইস প্রেসিডেন্ট আর অফিসার ফ্রেড। আসলে প্রেসিডেন্টকে মেরে ফেলার মূলত এরা দুইজনই ছিল, কিন্তু প্রেসিডেন্ট বেঁচে যাওয়ায় এখন তারা কি করবে সেটা নিয়ে ওয়াশরুমে আলোচনা করতে যায়। ভাইস প্রেসিডেন্ট তখন অফিসার ফ্রেডকে বলে, তোমাকে একটা কাজ দিয়েছিলাম সেটাও ঠিকঠাকভাবে করতে পারলে না। এখন প্রেসিডেন্ট বেঁচে গেছে, যদি এই বিষয়ে ইনকোয়ারি হয় তাহলে আমরা সবাই ধরা পড়ে যাব। এটা শুনে অফিসার ফ্রেড সাথে সাথেই ভাইস প্রেসিডেন্টকে মেরে ফেলে আর সেখানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে যাতে মনে হয় প্রেসিডেন্ট নিজেই হ্যান্ড ওয়াশে পা পিছলে মারা গেছে। আসলে ফ্রেড তাদের এই অপকর্মের কোনো প্রমাণ রাখতে চাচ্ছিল না। আর তখন টাপিওর সাথীরা অস্কার আর প্রেসিডেন্টের একটা ঐতিহাসিক ছবি তোলে। গল্পের শেষে দেখা যায় ছবিটা এখন অস্কারের বাড়ির দেওয়ালে ঝুলছে। গল্পটা এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ।